সৌমেন স্যারের অঙ্ক ক্লাসে দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই স্বাগত। গতদিন পর্যন্ত আমরা লম্ববৃত্তাকার চোঙের 12 দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। আজ তাহলে আমরা 13 থেকে শুরু করব। 13 দাগের অঙ্ক কি বলেছে? দুই মুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাসের দৈর্ঘ্য 30 সেমি, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং পাইপের দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমি 2.25 টাকা হিসাবে ওই পাইপটির সমগ্র তলে আলকাত্রার প্রলেপ দিতে কত খরচ হবে হিসাব করে লিখি। তাহলে বহির্ব্যাস আমাদের দেওয়া আছে, তাহলে বহির্ব্যাসার্ধ বার করতে হবে। তাহলে আমরা লিখেছি পাইপের বহির্ব্যাস 2r1 = 30 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ r1 = 30/2 সেমি সমান 15 সেমি। তাহলে পাইপের অন্তর্ব্যাস তাহলে কী হবে? 2r2 = 26 সেমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ r2 = 26/2 সেমি সমান 13 সেমি। তাহলে পাইপের দৈর্ঘ্যকেও সেন্টিমিটারে নিয়ে চলে যাই। তাহলে দৈর্ঘ্য কত আছে? h = 14.7 মিটার। তাহলে মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে মিটার ডেসি সেন্টি, তাহলে দুই ঘর যেহেতু যাচ্ছে তাই 100 সেন্টিমিটার। তাহলে 14.7কে 100 দিয়ে গুণ করলে পাবো কত? 14700 সেমি। দশমিক একটার আগে ছিল তাই দশমিককে একটার আগে দিলাম, শূন্যটা কেটে দিলাম। তাহলে আমাদের কত সেন্টিমিটার হলো? 1470 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ পেলাম 15 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ পেলাম 13 সেন্টিমিটার আর পাইপের দৈর্ঘ্য পেলাম 1470 সেন্টিমিটার। তাহলে চলো অঙ্ক করি। তাহলে কি বলবো? তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ যদি আমরা ফাঁপা চোঙ হয়, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 2π হোল ইন্টু r1 প্লাস r2 হোল ইন্টু h প্লাস r1 স্কোয়ার মাইনাস r2 হোল স্কোয়ার r2 স্কোয়ার বর্গ একক। তাহলে আমরা আগে সূত্রটা লিখে নিয়েছি, এবার প্রত্যেকের মান প্রত্যেকের জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে r1-এর জায়গায় r1-এর মান, r2-র জায়গায় r2-র মান, h-এর জায়গায় h-এর মান বসিয়ে দিয়েছি। তাহলে এখানে কত পেলাম? তাহলে 22 × 2 = 44 পেলাম। 15 আর 13 যোগ করলে 28 পেলাম। 28-এর সঙ্গে 1470 গুণ প্লাস 15-র বর্গ 225, 13-র বর্গ 169। তাহলে এখানে 28 আর 1470 গুণ করেছি, গুণ করতে আমাদের গুণফল বেরিয়েছে 4160 এবং এখানে 225 থেকে 169 বিয়োগ করলে হয় 56। তাহলে যোগ করেছি, যোগ করে 7 দিয়ে ভাগ করতে ভাগফল বেরিয়েছে আমাদের 5888। তাকে যদি আমরা 44 দিয়ে গুণ করি, গুণফল পাচ্ছি কত? যে এখানে পাচ্ছি 259072 বর্গ সেমি। কিন্তু খরচ করাটা যেহেতু বর্গ ডেসিমিটারে চেয়েছে, তাই খরচটা বর্গ ডেসিমিটারে আনতে গেলে ক্ষেত্রফলকে বর্গ সেমি থেকে বর্গ ডেসিমিতে আসতে হবে। অর্থাৎ এক ঘর যেহেতু বাম দিকে আসতে হবে, আমরা এমনি যখন এককে আসি তখন 10 দিয়ে ভাগ করি। যেহেতু বর্গ এককে ফিরে আসছি তাই বর্গ মানে 10, 10-এর বর্গ কত হয়? 100। তাহলে এখানে 100 দিয়ে ভাগ করার ফলে ভাগফল বেরিয়েছে 2590.72 বর্গ ডেসিমি। তাহলে 1 বর্গ ডেসিমি আলকাত্রার প্রলেপ দিতে 2.25 টাকা খরচ হয়। তাহলে 2590.72 বর্গ ডেসিমি আলকাত্রার প্রলেপ দিতে খরচ হয়। আমরা গুণ করে ফেলেছি, তাহলে গুণ করতে গুণফল কত পেয়েছি? 5829.12 টাকা। তাহলে পাইপটির সমগ্র তলে আলকাত্রার প্রলেপ দিতে আর 5829.12 টাকা খরচ হবে। ঠিক আছে? তাহলে 14 দাগের অঙ্ক কি বলেছে দেখি। বলেছে একটি দুই মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা 2.8 মিটার,
চোঙটির অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 4.6 ডেসিমি এবং চোঙটি 84.48 ঘন ডেসিমি লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে ফাঁপা চোঙের উচ্চতা দেওয়া আছে 2.8 মিটার, তাহলে 2.8 মিটারকে আমরা ডেসিমিটারে নিয়ে যাব। তাহলে মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হয়, তাই 10 দিয়ে গুণ করেছি, গুণ করতে গুণফল পেয়েছি 28 ডেসিমিটার। অন্তর্ব্যাস আমাদের দেওয়া আছে কত, 2r2 = 4.6 ডেসিমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ r2 হবে 4.6 বাই 2 ডেসিমি, তাহলে সমান কত হবে 2.3 ডেসিমি। তাহলে আমাদের অন্তর্ব্যাসার্ধ পেলাম। এবার ফাঁপা চোঙের আয়তনের মান দেওয়া আছে। ফাঁপা চোঙের আয়তন কত, 84.48 ঘন ডেসিমি। হ্যাঁ, তাহলে আয়তনের সূত্র কি, পাই হোল ইন্টু r1² মাইনাস r2² হোল ইন্টু h = 84.48। তাহলে পাইয়ের জায়গায় পাইয়ের মান, r1-এর মান আমরা জানি না যেহেতু বহির্ব্যাসার্ধ, r2-র মান আমরা জানি 2.3, তার হোল স্কোয়ার দিয়েছি, হোল ইন্টু h-এর মান আমরা 28 জানি, তাহলে এখানে 84.48 লিখলাম। তাহলে 22/7 লিখলাম, r1-এর হোল স্কোয়ার মাইনাস 2.3-এর বর্গ, 2.3কে 2.3 দিয়ে গুণ করলে গুণফল পাচ্ছি কত, 5.29। আর উচ্চতা এই 28, 84.48। তাহলে 28কে আমরা সামনে নিয়েছি, 7 দিয়ে ভাগ করব বলে 7 দিয়ে 28কে ভাগ করলে ভাগফল পাচ্ছি কত, 4। তাহলে 22 এবং 4 থাকছে গুণ হয়ে, আর এদিকে থাকছে r1-এর হোল স্কোয়ার মাইনাস 5.29 = 84.48। তাহলে 4 এবং 22 গুণ করলে গুণফল কত পাচ্ছি, 88 পাচ্ছি। তাহলে 88 পরের স্টেপে নিয়ে চলে এসেছি ভাগ করার জন্য, দশমিক তুলে 88 দিয়ে 8448কে ভাগ করলে ভাগফল পাবো কত, 96, যেটা আমরা রাফে করে দেখিয়েছি 96। তাহলে 96/100 লিখলাম। হ্যাঁ, তাহলে 0.96, তাহলে 5.29 বাম দিকে বিয়োগ হয়েছিল, ডান দিকে গেলে যোগ হবে, তাই যোগ হয়ে যোগফল বেরিয়েছে 6.25। তাহলে 6.25, তার বর্গ ছিল, বর্গমূল করলাম। তাহলে বর্গমূল করলে আমরা এমনি 625-এর বর্গমূল কত জানি, 25। তাহলে এখানে 6.25-এর বর্গমূল কত হবে, 2.5। তাহলে বহির্ব্যাসার্ধ r1 = 2.5 ডেসিমি। তাহলে বহির্ব্যাস, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে ব্যাস পাবো, তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করতে গুণফল বেরিয়েছে 5.0 ডেসিমি, অর্থাৎ চোঙটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 5 ডেসিমি হলো। তাহলে 15 দাগের অঙ্ক কি বলেছে দেখি, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসাব করে লিখি। তাহলে চোঙের ব্যাসার্ধ যদি x হয়, তার উচ্চতা হবে দ্বিগুণ অর্থাৎ 2x। তাহলে চোঙের আয়তনের সূত্র কি জানি, পাই r²h ঘন একক। পাইয়ের যা মান, পাই = r-এর জায়গায় x, তার হোল স্কোয়ার দিয়েছি, h-এর জায়গায় 2x ঘন ডেসিমি। তাহলে এখানে কি লিখব, 2πx³ ঘন ডেসিমি। তাহলে পরিবর্তিত চোঙের উচ্চতাকে আমাদের 6 গুণ করতে বলেছে, তাহলে ব্যাসার্ধ যা ছিল তাই আছে, উচ্চতা যদি 6 গুণ করি অর্থাৎ উচ্চতা হবে 6x ডেসিমি। তাহলে পরিবর্তিত চোঙের আয়তন পাই r²h ঘন ডেসিমি বা ঘন একক। তাহলে পাইয়ের জায়গায় পাইয়ের মান বসালাম, r-এর জায়গায় x, তার হোল স্কোয়ার, h-এর জায়গায় 6x ঘন ডেসিমি, তাহলে 6πx³ ঘন ডেসিমি। তাহলে মূল চোঙের আয়তন 2πx³, পরিবর্তিত চোঙের আয়তন 6πx³। হ্যাঁ, তাদের বলেছে অন্তর্ফল বলছে, অর্থাৎ আয়তন এত ঘন ডেসিমি বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে লিখছি দেখো, 6πx³ মাইনাস 2πx³ = 539। তাহলে এখানে 6 থেকে 2 বাদ দিলে 4, তাহলে 4πx³ =
539। তাহলে 4-এর জায়গায় 4 লিখলাম, পাইয়ের জায়গায় 22/7 ইন্টু এক্স কিউব ইকুয়াল টু 539। তাহলে এক্স কিউবটা বাম দিকে রাখলাম, বাকি সংখ্যাগুলো ডান দিকে পাঠালাম। যে সংখ্যা গুণ ছিল তারা ভাগ হলো, যেটা ভাগ ছিল সেটা গুণ হলো। তাহলে এবার 11 দিয়ে যদি ভাগ করি, 11 2 22, 11 দিয়ে ভাগ করলে পাচ্ছি 49। হ্যাঁ, 11 4 44, 9 নামলো 99, 11 9 99, 49 হচ্ছে 7 গুণ 7, 4 হচ্ছে 2 গুণ 2। তাহলে এখানে 7 থাকছে 3টে, এক্স থাকছে 3টে, তা 2 থাকছে 3টে। তাহলে এক্স কিউব ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখেছি দেখো, এক্স কিউব ইকুয়াল টু 49 গুণ 7 ডিভাইডেড বাই 4 গুণ 2। 49কে যদি আমরা ভেঙে ফেলি 7 গুণ 7, আগে থেকে একটা 7 আছে, এবং তার নিচে যদি 4কে উৎপাদকে বিশ্লেষণ করি 2 গুণ 2, আগে থেকে 2 আছে, তাহলে 3টে 7 থেকে একটা 7 বেরোবে। যেহেতু আমাদের ঘন আছে, ঘনমূল, তাই 2-এর কিউব থেকে বেরোবে 2। তাহলে চোঙের ব্যাসার্ধ আর ইকুয়াল টু এক্স এ ইকুয়াল টু 7/2 ডেসিমি। তাহলে আমাদের চোঙের উচ্চতা জানতে চেয়েছে, উচ্চতা সমান কি জানি আমরা 2x। তাহলে 2 গুণ 7/2 ডেসিমি, 2 2 ভাগ করে দিয়েছি, তাহলে 7 ডেসিমি। তাহলে চোঙটির উচ্চতা পেলাম কত, 7 ডেসিমি। পরের অঙ্কে যাই। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল 2 সেমি দৈর্ঘ্যের ব্যাসের 3টি হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার বেগে ঢেলে 40 মিনিটে আগুন নেভালো। যদি ট্যাঙ্কারটির ব্যাসের দৈর্ঘ্য 2.8 মিটার এবং দৈর্ঘ্য 6 মিটার হয়, তবে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর কত জল রয়েছে নির্ণয় করি। চলো তাহলে ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য 2r ইকুয়াল টু কত পাচ্ছি, 2.8 মিটার। তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু, তাহলে 2.8/2 মিটার। তাহলে এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগফল পাচ্ছি 1.4 মিটার। তাহলে মিটারকে ডেসিমিটারে পরিণত করতে হবে, 10 দিয়ে গুণ করেছি, গুণ করতে গুণফল বেরোলো 14 ডেসিমিটার। ট্যাঙ্কারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 6 মিটার, মিটারকে ডেসিমিটার করছি, তাহলে 6 গুণ 10 ডেসিমি সমান 60 ডেসিমি। তাহলে পাইপের দৈর্ঘ্য 2r ইকুয়াল টু, পাইপের ব্যাস 2r ইকুয়াল টু কত লিখেছি, 2 ডেসিমি। তাহলে পাইপের ব্যাসার্ধ r ইকুয়াল টু 2/2 সমান 1 সেমি। তাহলে সেন্টিমিটারকে ব্যাস ডেসিমিটারে করতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 10 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাচ্ছি, 0.1 ডেসিমি। তাহলে পাইপ 1 মিনিটে জল সরবরাহ করে কত, 420 মিটার। তাহলে মিটারকে ডেসিমিটারে করি, তাহলে মিটারকে ডেসিমিটার রূপান্তর করতে 4200 ডেসিমিটার পেলাম। তাহলে ট্যাঙ্কারের ব্যাসার্ধ পেলাম 14 ডেসিমিটার, ট্যাঙ্কারের দৈর্ঘ্য পেলাম 60 ডেসিমিটার, পাইপের ব্যাসার্ধ পেলাম 0.1 ডেসিমিটার, পাইপের দৈর্ঘ্য পেলাম কত, 4200 ডেসিমিটার। তাহলে ট্যাঙ্কারের আয়তন কত তাহলে বার করে দেখি। তাহলে ট্যাঙ্কারে কত জল ছিল সেটা আমরা বার করতে পারবো। তাহলে ট্যাঙ্কারে জলের আয়তন ইকুয়াল টু πr²h ঘন একক। তাহলে পাইয়ের জায়গায় 22/7, আর এর জায়গায় 14, যেহেতু স্কোয়ার আছে তাই 14 গুণ 14 লিখেছি, এইচের জায়গায় 60, ঘন ডেসিমি বা লিটার। 7 দিয়ে 14কে ভাগ করতে ভাগফল পেয়েছি 2, তাহলে 22 গুণ 2 গুণ 14 গুণ 60 করতে পেলাম কত, 36,960 লিটার ট্যাঙ্কারে জল আছে। এবার সেই জল দিয়ে কি করব, 3টে হোস পাইপ দিয়ে 40 মিনিট জল সরবরাহ করাবো। তাহলে 40 গুণ 3, 3টে হোস পাইপ 40 মিনিট ধরে চলেছে, তাহলে 40 গুণ 3 গুণ πr²h ঘন একক। 40 গুণ 3, পাইয়ের মান 22/7, আর এর মান 0.1, তাই যেহেতু স্কোয়ার আছে 0.1 গুণ 0.1 গুণ 4200 ঘন ডেসিমি বা লিটার।
তাহলে আমরা দশমিকগুলো তুলে দিয়ে কি করব, হরে 10 বসাবো, যেহেতু একটার আগে দশমিক আছে তাই 1-এর 10 গুণ 1-এর 10, 0 0 0 0 কেটে দিয়েছি, দিয়ে 7 দিয়ে 7 6 42, তাহলে থাকলো 40 গুণ 3 গুণ 22 গুণ 6, গুণ করতে গুণফল পেয়েছি কত, 15,840 লিটার। তাহলে ট্যাঙ্কারে জল ছিল 36,960 লিটার, সেখান থেকে 3টে হোস পাইপ 40 মিনিট চলার ফলে জল খরচ হয়েছে 15,840 লিটার। তাহলে অবশিষ্ট জলের পরিমাণ কত, তাহলে 21,120 লিটার। তাহলে দুটো উত্তরই বেরিয়ে গেছে। প্রথম উত্তর হচ্ছে আগুন নেভাতে 15,840 লিটার জল খরচ হয়েছে এবং ট্যাঙ্কারে আর 21,120 লিটার জল রয়েছে। বোঝা গেছে? চলো তাহলে পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলেছে, 17.5 সেমি ব্যাসের 4টি লম্ব বৃত্তাকার ঢালাই পিলারের চারিপাশে 3.5 সেমি পুরু বালি সিমেন্টের প্লাস্টার করতে হবে। তাহলে যদি পিলার, প্রতিটি পিলার যদি 3 মিটার লম্বা হয় তবে কত ঘন ডেসিমি মশলা লাগবে হিসাব করে লিখি। 2 নম্বর কি বলেছে, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি ও সিমেন্ট মেশাতে হয় তবে কত ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন হিসাব করে লিখি। তাহলে কটি লম্ব বৃত্তাকার পিলার আছে, 4টি। তাহলে 4টি পিলারের চারপাশে যখন আমি প্লাস্টার করব, তাহলে প্লাস্টারে একটা অন্তর ব্যাসার্ধ থাকবে, প্লাস্টারে একটা বহির ব্যাসার্ধ থাকবে। তাহলে কত মশলা লেগেছে তাহলে আমরা পেয়ে যাব, যেহেতু প্লাস্টারটা করা হয় পিলারের বাইরে, তাই পিলার তো নিরেট এবং তার উপরে যখন প্লাস্টার করা হয় তখন ওই প্লাস্টারটাকেই আমরা ফাঁপা চোঙ হিসাবে গণ্য করে থাকি। তাই পিলারের ব্যাস 2r = 17.5 সেমি। তাহলে পিলারের ব্যাসার্ধ 17.5/2 সেমি, ভাগ করতে কত পেলাম, 8.75 সেমি। তাহলে সেটাকে ডেসিমিটারে পরিণত করেছি, 10 দিয়ে ভাগ করেছি, ভাগফল আমাদের কত বেরিয়েছে, 0.875 ডেসিমি। প্লাস্টার সহ পিলারের ব্যাসার্ধ R1 = তাহলে 8.75 সেমি প্লাস প্লাস্টার, সব মিলিয়ে তাদের ব্যাসার্ধ কত হলো, 12.25 সেমি। তাহলে সেমিকে এবার ডেসিমিটারে পরিণত করি, তাহলে 10 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত, 1.225 ডেসিমি। তাহলে প্লাস্টারের অন্তর ব্যাসার্ধ পেলাম 0.875 ডেসিমি, প্লাস্টারের বহির ব্যাসার্ধ পেলাম 1.225 ডেসিমি। অর্থাৎ পিলারের ব্যাসার্ধ মানেই প্লাস্টারের অন্তর ব্যাসার্ধ, আর প্লাস্টার করার পর যেটা বাইরের দিকে পেলাম সেটা হচ্ছে বহির ব্যাসার্ধ। পিলারের উচ্চতা h = 3 মিটার বলা আছে, তাহলে 3 মিটারকে ডেসিমিটার করতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 × 10 = 30 ডেসিমিটার। তাহলে তথ্যগুলো পেয়ে গেছি। তাহলে 4টি পিলারের মোট প্লাস্টারের আয়তন, তাহলে 4টি পিলার যেহেতু তাহলে 4 দিয়েছি, গুণ পাই ফাঁপা চোঙের আয়তনের সূত্র R1² - R² হোল ইন্টু h ঘন একক। এখানে R1² কেন লিখেছি, বহির ব্যাসার্ধ এটা, আর অন্তর ব্যাসার্ধ মানে পিলারের ব্যাসার্ধ মানেই অন্তর ব্যাসার্ধ, সেটাকে আমরা R ধরেছি, সেই জন্য R1² - R² তাই লিখেছি। বুঝতে পেরেছ? তাহলে 4 গুণ 22/7 লিখলাম। R1 এর মান কত ছিল, 1.225, তার হোল স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ কত ছিল, 0.875, তার হোল স্কোয়ার হোল ইন্টু 30 ঘন ডেসিমি। তাহলে 4 গুণ 22/7, তাহলে আমরা এটাকে বর্গ করতে বর্গ কত পেলাম, 1.500625, আর এটাকে বর্গ করতে পেয়েছি 0.7652625, ইন্টু 30 ঘন ডেসিমি। তাহলে বিয়োগফল কত পেলাম, 0.735 গুণ 30 ঘন ডেসিমি। এবার দশমিক তুলে দিয়েছি, দশমিকের জন্য 1,
তারপর তিনটে সংখ্যা আছে তাই তিনটে শূন্য, প্রথমে শূন্য শূন্য কেটে দিয়েছি। তাহলে তারপর 7 দিয়ে 735কে ভাগ করতে ভাগফল পেয়েছি 105। তাহলে উপরে আছে 4 গুণ 22 গুণ 105 গুণ 3, তাহলে গুণফল করে পেয়েছি কত? 2,77,720 বাই কত? 100। তাহলে একটা শূন্য কেটে দিয়েছি, তাহলে এখানে পেলাম 2,772 বাই 10। তাহলে 10 দিয়ে যখনই ভাগ করে দেবো 277.2 ঘন ডেসিমি। তাহলে মোট 277.2 ঘন ডেসিমি মশলা লাগবে। এবার এই মশলাতে বালি সিমেন্টের পরিমাণের অনুপাত কত আছে? 4:1 অনুপাতে আছে। তাহলে আমাদের শুধু সিমেন্টটা বার করতে বলেছে, তাই শুধু সিমেন্টটা বার করব। তাই সিমেন্টের প্রয়োজন সমান 1/4 + 1 ইন্টু 277.2 ঘন ডেসিমি। তাহলে 1/5। তাহলে 277.2কে যদি 5 দিয়ে ভাগ করি, ভাগফল কত পাচ্ছি আমরা? 55.44। তাহলে 55.44কে আমরা বসিয়েছি, 1 দিয়ে গুণ করলে 55.44 ঘন ডেসিমি হবে। তাহলে প্লাস্টারের জন্য 55.44 ঘন ডেসিমি সিমেন্ট প্রয়োজন। ঠিক আছে, তাহলে চলো 18 অঙ্ক কি বলেছে দেখি। 18 অঙ্ক কি বলেছে? একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য 12 সেমি। চোঙটির উচ্চতা 36 সেমি। চোঙটিকে গলিয়ে 2 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেমি দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে হিসাব করি। তাহলে ফাঁপা চোঙটাকে গলিয়ে তরল করা হবে, তারপর তাকে নিরেট চোঙে পরিণত করা হবে। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাস 2r1 = 16 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ r1 = 16/2 সেমি সমান 8 সেমি। তাহলে ফাঁপা চোঙের অন্তর্ব্যাস 2r2 = 12 সেমি। তাহলে অন্তর্ব্যাসার্ধ r2 = 12/2 সেমি সমান 6 সেমি। তাহলে বহির্ব্যাসার্ধ পেলাম 8 সেমি, অন্তর্ব্যাসার্ধ পেলাম 6 সেমি। ফাঁপা চোঙের উচ্চতা h কত? 36 সেমি দেওয়া আছে। তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ, অন্তর্ব্যাসার্ধ, উচ্চতা সব পেয়ে গেছি। এবার তাহলে নিরেট যে চোঙটা তৈরি করা হবে তার ব্যাস 2r = 2 সেমি উল্লেখ করা আছে আমাদের। তাহলে বহির্ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধ r = 2/2 সেমি সমান 1 সেমি, আর নিরেট চোঙের উচ্চতা h = 6 সেমি। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙকে গলিয়ে যখন নিরেট চোঙ তৈরি করা হবে, কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে তো জানি না, সেই জন্য আমি লিখেছি দেখো, ধরি xটি নিরেট চোঙ তৈরি করা যাবে। যেহেতু আমাদের কোনো পদার্থ নষ্ট হচ্ছে না, তাহলে কতগুলো নিরেট চোঙ তৈরি হবে সেই সংখ্যাটাকে আমরা x ধরেছি। তাহলে x গুণ নিরেট চোঙের আয়তন = ফাঁপা চোঙের আয়তন, অর্থাৎ ফাঁপা চোঙ গলিয়ে যা তরল তৈরি পাওয়া যাবে সেই তরলকে দিয়ে আমরা নিরেট চোঙ তৈরি করব, এবং কতগুলো তৈরি করব সেটা যেহেতু জানি না তাই আমরা x লিখেছি। তাহলে x × pi r² h = pi r1² - r2² হোল ইন্টু h। তাহলে পাই উভয় পক্ষ থেকে কেটে দিয়েছি। তাহলে বা x গুণ r এর মান কত? 1 এর হোল স্কোয়ার ইন্টু h এর মান 6 দিলাম, আর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে r1 এর মান কত পেয়েছিলাম? 8, তার হোল স্কোয়ার দিয়েছি। r2 মান পেয়েছিলাম 6, তার হোল স্কোয়ার দিয়েছি ইন্টু 36। তাহলে 1 এর হোল স্কোয়ার 1 গুণ 1, তার সঙ্গে 6 গুণ হলে 6x = 8 এর বর্গ 64, 6 এর বর্গ 36। তাহলে 64 থেকে 36 বাদ দিলে কত হবে? 28। 28 গুণ 36, 6 এপাশে গুণ ছিল, ডান দিকে দেশে ভাগ করলাম, 6 6 36। তাহলে 6 দিয়ে 28কে গুণ করতে গুণফল পেলাম 168টি। তাহলে x = যেহেতু 168 পেয়েছি, তাহলে কতগুলো নিরেট চোঙ তৈরি করা যাবে? 168টি নিরেট চোঙ তৈরি করা যাবে।
তাহলে আমাদের লম্ব বৃত্তাকার চোঙের বড় অঙ্কগুলো শেষ হয়ে গেল। এর পরের ক্লাসে আমরা তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করব। তাহলে আজকের ক্লাস এইখানে শেষ করছি। তোমরা মন দিয়ে প্র্যাকটিস করবে, কেমন? আর কোনো কিছু বুঝতে না পারলে আমাকে জানাবে, আমি আবার তোমাদেরকে আলাদা করে জানিয়ে দেব কিভাবে করা হয়েছে। ঠিক আছে? তাহলে ক্লাস শেষ করছি এখানে। টাটা, সবাই ভালো থেকো, কেমন?